তরমুজ। ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই। জাপ পোকা কিন্তু তরমুজ রোগের ভাইরাস বহনের বাহক হিসেবেও কাজ করে থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি তথ্য সার্ভিসের স্টুডিও থেকে আজকের কৃষি কাহন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু তরমুজ। তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল যা পুষ্টিগুণ সমৃদ্ধ ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজের প্রায় 90 থেকে 92% পানি, রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ ও লাইকোপিন, যা আমাদের দেহকে হাইড্রেট রাখে, ত্বক ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু মাঠে ফসলের ক্ষেতে কিছু ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই এই উচ্চমূল্যের ফসল তরমুজের ফলন অনেকটা ব্যাহত করে, যা আমাদের কৃষক ভাইদের একটি দুশ্চিন্তার কারণ। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষিবিদ সানজিদা বিনতে সালাম। কৃষি তথ্য সার্ভিসের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই, তরমুজের পাতার নিচে এক ধরনের সবুজ, হালকা হলুদাভ কিংবা হালকা সবুজাভ কালো রঙের ছোট ছোট নরম পোকা দেখা যায়, এটি আসলে কি ধরনের পোকা? এটি আসলে তরমুজের জাপ পোকা অথবা অ্যাপিড। এই পোকাগুলি তরমুজের পাতার নিচে কলোনি বা দলবদ্ধভাবে থাকে। এই পোকা তরমুজ গাছে কি ধরনের ক্ষতি সাধন করে থাকে? পূর্ণবয়স্ক এবং নিভ উভয়ই তরমুজ গাছের কচি কাণ্ড, ডগা এবং পাতা থেকে রস চুষে খায়। এজন্য গাছটা দুর্বল হয়ে যায়, আক্রান্ত পাতা কুঁকড়ে যেতে পারে এবং হলুদ হয়ে যেতে পারে, আর গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়াও জাপ পোকা কিন্তু তরমুজ রোগের ভাইরাস বহনের বাহক হিসেবেও কাজ করে থাকে। এই পোকার আক্রমণের তীব্রতা কোন সময়ে বেড়ে যায়? আসলে মাঠে আমরা এই পোকার আক্রমণ সবসময় দেখি, কিন্তু চারা থেকে ফুল অবস্থায় বেশি আক্রমণ দেখা যায়। এই পোকা কিভাবে দমন করা যায়? মাঠ আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং যদি ভাইরাসের কোনো গাছ বা পাতা বা ফুল আমরা দেখতে পাই, সেগুলি তুলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া আমাদের জমির ক্ষেত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগাছা মুক্ত রাখতে হবে। এছাড়া আমরা যদি বিঘাতে 10 থেকে 15টি করে হলুদ আঠালো ফাঁদ স্থাপন করে দিতে পারি। তাছাড়াও কিছু উপকারী পোকা আছে, যেমন লেডিবার্ড বিটেল, লেস উইং, হবার ফ্লাই। এগুলি যদি প্রাকৃতিকভাবে বিচরণ করতে পারে, এই ধরনের উপকারী পোকাগুলো কিন্তু অ্যাপিড পোকা বা জাপ পোকার বাচ্চা বা পূর্ণবয়স্ক পোকা খেয়ে ফেলে। এছাড়াও 1 লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম সাবানের গুঁড়া মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে পারি। এছাড়াও আমরা জৈব বালাইনাশক কিছু আছে, যেমন বাইকাও 20 ml 10 লিটার পানিতে মিশিয়ে, অথবা ফাইটোক্লিন 10 থেকে 20 ml 10 লিটার পানির সাথে মিশাতে পারি, অথবা সাকসেস 2.5 SC 15 ml 10 লিটার পানিতে, অথবা যে কোনো জৈব বালাইনাশক মিশিয়ে 5 শতকের জন্য স্প্রে করতে পারি। আপনি যে দমন পদ্ধতিগুলো বললেন, সেই দমন পদ্ধতিতে যদি এই জাপ পোকা কার্যকরভাবে দমন করা না যায়, সেক্ষেত্রে আমার কৃষক ভাইয়েরা আর কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে তাদের কি কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে? এভাবেও যদি কৃষক ভাইরা দমন না করতে পারে, সেক্ষেত্রে কিছু বালাইনাশক রয়েছে, যেমন ইমিডাক্লোরপ্রিড, ডাইমেথোয়েট, অ্যাসিফেট, থায়োমেথোক্সাম। এই ধরনের গ্রুপের যে কোনো বালাইনাশক অনুমোদিত মাত্রায় কৃষক ভাইরা স্প্রে করতে পারে। তবে বালাইনাশক স্প্রের আগে অবশ্যই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যেমন মাথায় টুপি পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, চোখে গগজ পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, এবং এটা স্প্রে করার পরে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে আমাদের হাত মুখ ধৌত করে নিতে হবে। বাতাসের বিপরীতে আমরা স্প্রে কখনোই করব না। আর স্প্রে করার সময় আমাদের অবশ্যই কীটনাশকের অনুমোদিত মাত্রার স্প্রেটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ তরমুজের জাপ পোকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা শুনলেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার 16123 নম্বরে ফোন করুন প্রতি রবিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।